একটা গাড়ি স্টার্ট করলেই কিন্তু সামনের দিকে ছুটে চলে না, প্রথমে কিছুটা ব্যাগে আসে, তারপরে কিন্তু সামনে ছুটে চলে যায়। আমাদের জীবনেও আমরা যদি কোনো কাজ স্টার্ট করি, প্রথম অবস্থায় কিন্তু একেবারে গড়গড় করে সামনে এগিয়ে যাবে না, প্রথম অবস্থায় একটু ব্যাগে আসবে কিংবা থমকে যাবে, তারপরে কিন্তু চলতেই থাকবে। যেহেতু গাড়িটা যেমন চলতে থাকে, আমাদের জীবনের গাড়ি যদি আমরা স্টার্ট করতে পারি, ঠিক অমনই কিন্তু চলতে থাকবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আম্মু ভালো আছে। বারবারের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করে দিলাম এই প্রতিদিনের মতো ঘরের কিছু কাজ কাম দিয়ে। ওই তো দেখতে পাচ্ছেন, আজকে চলে গেলাম, আমার সামনে কিছু কাপড় চোপড় আছে ওইখানে মেলানো, সারা রাত ধরে ছিল, এখন সকালবেলা দেখলাম যে শুকাই গেছে, তাই ওইগুলো উঠাই নিতে হবে। তাই আমি নিয়ে চলে আসলাম, ঘরে রেখে দিয়ে দিলাম, আর একটু পরে ওইগুলো ভাঁজ করে উঠাই রাখবো। তার আগে কী করবো জানেন, এই ফ্রিজটার একটু পরিষ্কার করতে হবে। ফ্রিজের টেম্পারেচার এত বেশি করে দেয়া, তো বাষ্প হয়ে উপরে সব পানি পানি হয়ে গেছে এখন দেখলাম, তো সেটা তো না মুছলে আর হবে না। তাই এই তো একটা টুল নিয়ে উপরে উঠে গেলাম, উপরে উঠে একটা কাপড় নিয়ে সুন্দর করে ওই যে উপরে বাষ্প হয়ে পানি পানি হয়ে গেছে সেইগুলোকে সুন্দর করে আমি মুছে নিয়ে নিচ্ছি। তাই এই তো আমার মোটামুটি উপরটা মোচার ডান হয়েই গেছে। আর তারপরে এবার রেখে দিলাম কাপড়টা দিয়ে এবার নিচে নেমে পড়লাম। নিচে নেমে পড়ে এবার যে ফ্রিজের চতুর্থ সাইডটা আছে, একেবারে যখন ফ্রিজটা মুছতেই আসলাম, ফ্রিজের চতুর্থ সাইডটা একটু মুছে নিয়ে নেই। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছেই আমার বিনীত রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে পারে। তো অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তা ভিউয়ার্স, এই যে দেখেন ফ্রিজের বাইরের সাইডটা চতুর্থ সাইডটা মোছা হয়ে গেছে, আর আজকে একটু ভিতর সাইডটাও মুছতে হবে। তাই তো এই তো উপরের ডোরটা ওপেন করে নিয়ে নিলাম, উপরের ডোরটা ওপেন করে নিয়ে দরজার চারি সাইডটা মুছবো, তারপর ফ্রিজের সাথে সে ডোরের চারি সাইড আছে সেগুলো সব মুছে নেবো, উপরটা নিচেরটা সেম প্রসেসে মুছে নিচ্ছি। আর ভিউয়ার্স, আমি যেটার কারণে সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু ইন্সপায়ার্ড করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ফ্রিজের উপরটা মোছা শেষ করলাম, সেম প্রসেসে ফ্রিজের নিচের সাইডটা এই যে ডোরের দুই সাইডটা আমি মুছে নিয়ে নিলাম। তারপরে এই যে ফ্রিজের ভিতরটাও একটু ময়লা পড়ছে, সেগুলোও আমি একবার মুছে নিয়ে নিলাম। যেহেতু মুছতে এসেছি, সমস্ত জায়গা তো সব মুছতে হবে, তাই না? তাই তো ফ্রিজের ভিতরটা উপরের তাকটা ক্লিন করে নিলাম, আর এখন যে নিচের তাকটা আছে, নিচের তাকটাও আমি সুন্দর করে এই তো মুছে ক্লিন করে নিয়ে নিলাম। এই তো আমার ফ্রিজটা মোটামুটি ক্লিন করার ডান। এইবার ডোরটা লাগিয়ে দিয়ে এখান থেকে আমি চলে গেলাম, আর ফ্রিজের এখানে কাজ করছিলাম, ফ্রিজটা ক্লিন করছিলাম, তাই তো টেবিলটা এই সাইডে রাখছিলাম। তার টেবিলটা আমি আবার জায়গায় সেট করে দিয়ে দিলাম। জায়গা সেট করে দিয়ে এইবার কি করব, এবার যে কাপড় চোপড়গুলো এনে রাখছিলাম সেইগুলো একটু গুছিয়ে নিতে হবে। তাই তো একটু ওয়েট করেন, আমি কাপড়গুলো একে একে ভাঁজ করে নিয়ে নেই। তাই তো একটা একটা করে ভাঁজ করে সব আমি আলনায় গুছিয়ে রাখতেছি। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আমার একটু সাপোর্ট হয়, কারণ সাপোর্ট ছাড়া, আপনাদের বন্ধুত্ব ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। তা আমার কিন্তু কাপড় এখান থেকে গোছানো শেষ হয়ে গেছে। তারপরে এবার কি করব দেখেন ভিউয়ার্স, এই যে এখান থেকে একটা কাপড়, বড় কাপড় বের করতেছি, আর আলনাটা আমি কি করব একটু ঢেকে দেবো, তাই চেয়ারটা একটু সরাই নিয়ে নিলাম, আর আলনাটা এই তো সুন্দর করে আমি সেই কাপড়টা দিয়ে একটু ঢেকে দিয়ে দিলাম। কি করব ওয়েট করেন, দেখাচ্ছি। তো এই তো একটা কাপড় নিয়ে এইবার আমি এই তো চেয়ারের উপরে উঠেই গেলাম। চেয়ারের উপরে উঠে যে এই পাশে জানালাটা অনেকদিন মোছা হয় না, 4-5 দিন হয়ে গেছে, তাই আজকে মনে করলাম যে এই জানলাটা একটু ক্লিন করে নিয়ে নেই। তাই আজকে শুধু একটা কাপড় দিয়ে সুন্দর করে আমি মুছে নিয়ে নিচ্ছি, যেহেতু বেশি একটা ময়লা হয় নাই, শুধু কাপড়টা দিয়ে ক্লিন করলে হয়ে যাবে। তা মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আমি নেমে পড়লাম, চেয়ার থেকে কাপড়টা রেখে দিলাম আর চেয়ারটা সরাই দিয়ে দিলাম। আর এই যে কাপড়টা আমি ওইখানে দিয়েছিলাম আলনার উপরে, সেই কাপড়টা নিয়ে সুন্দর করে ঝাড়া দিয়ে দিলাম, দিয়ে ভাঁজ করতেছি। ভাঁজ করে আবার এই তো যেখানে ছিল আলনায় সেইখানে আমি সুন্দর করে রেখে দিয়ে দিলাম। আবার চেয়ারটা তো জায়গায় সেট করতে হবে, সেটাও সেট করে দিয়ে দিলাম। এবার চলে আসলাম রান্নাবান্না। এটা হলো পটলের খোসা রেখে দিয়েছিলাম, সেটা আজকে ভর্তা করা হবে। তাই তো পটলের খোসাটা মশলা পানি বয়েল হয়ে গেছে, তার উপরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। তা আমার সুন্দর করে মিশানো হয়ে গেছে। এইবার কি করব, এইবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে কুক করতে হবে। তাই তো এই ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার ব্লেন্ড করতে হবে, বাসায় তো ব্লেন্ডার মেশিন নাই, তাই বলে কি করবো, ব্লেন্ড কি করা যাবে না, শিলপাটাই করে নিচ্ছি। আর শিলপাটাই করলে আমার মনে হয় স্বাদটা ঠিক থাকে, তাই না? আপনারা কি আমার সাথে এগ্রি? অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তাই যে সেই পটলের খোসাগুলো শিলপাটায় সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেওয়া হচ্ছে।
তাই আমি ব্লেন্ড করতেই আছি। আর আপনারা কি শিল্পটাই ব্লেন্ড করতে বেশি ভালো লাগে? জানি এটা কারোরই ভালো লাগে না, কারণ এইটা করতে অনেক পরিশ্রম হয়। সবাই ব্লেন্ডারে দেবে, একটা সুইচ অন করবে, হয়ে যাবে। তারপর এইটা করতে পারলে অনেক ভালোই লাগে। তা যাই হোক, ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ রসুনটা কিছুটাই মানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সেই পেস্ট করে রাখা সেই পটলের খোসাগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। আর এখন এই যে তেলটা দেওয়া হয়েছে, তেলটা এতে একেবারে স্যুপ করাতে হবে। এটা অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করতে করতে একেবারে তেলটা স্যুপ করায় নিতে হবে। তাই এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই সেটা একেবারে নাড়াচাড়া করে আমি তেলগুলো স্যুপ করাতেই থাকি। এই দেখেন অনেকটা কিন্তু স্যুপ হয়েই গেছে, আর একটু সময় লাগবে। তা যাই হোক, এটা আমি অফ ক্যামেরায় করে নিই আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তেলটা কিন্তু একেবারে স্যুপ হয়ে গেছে। যারা যারা এই যে পটলের খোসা ভর্তা খাইছেন, আমার মনে হয় তারা এর স্বাদটাই জানেন। আর যারা খান নাই, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার হলে একটু ট্রাই করে দেখেন, তা না হলে আপনারা মিস করবেন। তা কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। এখন এটা রেখে দিয়ে দিলাম। আর দ্বিতীয় রেসিপির জন্য এই তো ডিমটাই রান্না করা হবে। তাই তার জন্য এই তো ডিমটা অফ ক্যামেরায় সিদ্ধ করা হয়েছিল। আর এখন কিন্তু এই তো দিয়ে দেওয়া হচ্ছে তেলের উপরে, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজতেই হবে। তা তেল যেহেতু ছিটাচ্ছে, আর আমি কিন্তু তিন হাত দূরে দূরে সরে যাচ্ছি, তারপরেও কী করবো, এসে তো নাড়া দিতেই হবে। তারপরে আবার দেখেন এই যে একটু লবণের ছিটা দিয়ে দেয়। লবণের ছিটা দিলে তেলটা একটু কমে, কিন্তু দেওয়ার আগের থেকে তেল যা ছোটে তা সে আর কি বলার। তাই একটু লবণ দিয়ে দিলাম। আর এইবার একটু হলুদের গুঁড়াও অ্যাড করে দিতে হবে। তাই এই তো সে হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। আর এইবারে কিছুক্ষণ যাবত একটু নাড়াচাড়া করে ভাজতেই হবে। তাই এই তো কিছুক্ষণ যাবত নাড়াচাড়া করে ভাজতেই থাকি। লাল লাল হয়ে যাবে, তখনই কিন্তু ডিমটা ভাজা হয়ে যাবে। তাই এটা নাড়তে নাড়তে থাকি, আর আমি নাড়তে নাড়তেই ডিমটা কিন্তু লাল হয়ে যাবে। তা যাই হোক, আমি কিন্তু নাড়া বন্ধ করলে ডিমটা একেবারে মানে নষ্ট হয়ে যেতে পারে। তাই নাড়া বন্ধ করবো না, অনবরত নেড়েচেড়ে ভেজে নেই। তারপরে এই দেখেন এখানে কিছু কাঁঠালের আটি বলি আমরা, কাঁঠালের বিচি বলে কেউ, আমরা বলি কাঁঠালের আটি, আর আলু, সেইগুলো নিয়ে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। মশলাটাও কষানো হয়ে গেছে। আর তারই পরে কিন্তু এই যে কাঁঠালের বিচি আর এই যে আলুটা দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু কষানো হচ্ছে। তাই তো সুন্দরভাবে আমি কষাতেই থাকি, কারণ কষানো একটা মেন স্টেপ, আমি তো সবসময় বলেই থাকি। তাই তো সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে এই যে আলু আর কাঁঠালের বিচিটা কষাই নিয়ে একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু ডালটাও অফ ক্যামেরায় সিদ্ধ করা হয়েছিল, মানে প্রেশার কুকারে দেওয়া হয়েছিল, কিন্তু এমনভাবে সিদ্ধ হয়েছে, একেবারে সিদ্ধ হয়ে একেবারে ভর্তা হয়ে গেছে। কি আর করার, এখন হয়ে গেছে, কিছুই তো করার না। আর এটাই এখন একটু কষাই নিতে হবে। তা আলুর সাথে এখন অ্যাড করে দিলাম সেই ডাউলগুলা। এইগুলো হচ্ছে বুটির ডাউল, কিন্তু এসে আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। তা যাই হোক, এখন যতটা সম্ভব একটু মানে কষানো যায় আর কি, না কষালে তো ভালোই লাগবে না। তাই যত সম্ভব কষানো যায় নাড়াচাড়া করতে হবে, অনবরত নাড়াচাড়া করে তারপরে কষায় নিতে হবে। তাহলে এখন একটু করে ঢেকে দিয়ে দেই। আর এই দেখেন কষানোটা একেবারে ডান। এবার পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়েই দেবো, অর্থাৎ যতটা পানি আমার লাগবে ততটাই দিয়ে দিলাম। আর এইবার সুন্দর করে একটু মেশাতেই হবে। তাই এই তো সুন্দরভাবে কিন্তু মিশাই নিয়ে নিচ্ছি। যেহেতু এই যে ডাউলটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, একেবারে কিন্তু জমাট বেঁধে গেছে, কি আর করার। তাই তো আস্তে আস্তে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে কিন্তু সেই জমাট বাঁধাগুলো কিন্তু ছাড়াই নেওয়া হলো। আর এখন কিন্তু বয়েল আসার জন্য আবার একটু ঢেকে দেওয়া হলো। তাই তো ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণ। আর তো বয়েলটা চলে আসে, আর সেই ডিমগুলো যে ভেজে রাখছিলাম সেইগুলো এখন অ্যাড করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিলে তারপরে এই ডিমের ফ্লেভারটা তরকারির ভিতরে যাবে, সেজন্য আবার একটু ঢেকে কিছুক্ষণের জন্য কুক করতেই হবে। তো ঢেকে দিয়ে দিলাম। আর এই দেখেন মাশাআল্লাহ ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। আর ডিম ডাউল আমার মনে হয় সবাই পছন্দ করেন। তা যাই হোক, রান্নাটা কেমন হলো আর কে কে পছন্দ করেন ডিম দিয়ে ডাউল রান্না, অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তা ভিউয়ার্স, সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানাতে একেবারে ভুল করবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।